প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। এরকম একটা ডায়লগ আমরা প্রায় শুনেছি কিছুদিন আগে, না? আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই যে প্লিজ ক্ষমা করে দিন, আমাদের মেডিসিন আছে। দেবাশিস দা বুঝতে পারবে কি মেডিসিন আলোচনা করতে যাচ্ছি। আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে আসার সময় আপনারা দেখে আসছেন আমাদের সামনে একজন এস্টামোনিয়াম শুয়ে আছেন, এক মহিলা, মনে হয় অনেকেরই চোখে পড়েছে। যাই হোক, আমি 4টা গান গাবো আজকের। 4টা কি ধরে রাখতে পারবো আপনাদের মাইন্ড? আপনারা ইতিমধ্যে একটা কাগজ পেয়ে গেছেন। এই কাগজটা আপনারা মাঝে মাঝে আমি যখন একটু দৃষ্টি নিবদ্ধ করতে বলবো তখন একটু দেখে নিন, একটু মিলিয়ে নিন। আমাদের আলোচ্য বিষয় এস্টামোনিয়াম, আমাদের ম্যাটেরিয়া মেডিকার ঔষধ তালিকার একদম শেষের দিকে। আমরা ফেলে রেখেছি তাকে, অধিকাংশই আমরা ফেলে রেখেছি তাকে। কিন্তু এস্টামোনিয়াম আসলে ফালাবার জিনিস নয়। আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান যে মানসিক অবস্থা, বর্তমান যে বৈশ্বিক অবস্থা, সেখানে এস্টামোনিয়ামের রোগী প্রচুর পরিমাণ তৈরি হচ্ছে। যাই হোক, আপনারা একটু দৃষ্টি দিবেন আমার শীটের দিকে। আর আমার ভিডিও বা 2-একটা ক্লাস যারা করেছেন ছাত্ররা দেখেছেন যে আমি হোমিওপ্যাথির প্রাকৃতিক যে সাদৃশ্য, ন্যাচারাল সিমিলারিটি, এইটাকে একটু তুলে আনার চেষ্টা করি। আমরা প্রুভিং লক্ষণ পাই, আমরা ক্লিনিক্যাল লক্ষণ পাই, কিন্তু প্রকৃতির সাথে আমার ঔষধের বা আমার ভেষজের কি কি সাদৃশ্য আছে তার 2-4টা দিয়ে আমার স্মৃতিটাকে বা আপনাদের স্মৃতিটাকে একটু নিবদ্ধ করতে চাই ঔষধের দিকে। আপনারা খেয়াল করেন, এখানে 1 নম্বরে লেখা আছে ধুত্রার বীজ, ফল, রস শরীরে লাগলে ঠোঁট, মুখ এবং মুখমণ্ডল সব কিছু লাল হয় এবং ফোলে। যদি ছোটোবেলায় কেউ ধুতরা নিয়ে খেলাধুলা করে থাকেন তাহলে দেখবেন এই জিনিসটা আপনি আক্রান্ত হয়েছিলেন। আমি আক্রান্ত হয়েছি, আমি জানি তার জ্বালাটা কি এবং তার দাহটা কি এবং কষ্টটা কি এবং উদ্ভ্রান্ত কি অবস্থা সৃষ্টি হয়। ঠিক আমরা যখন এস্টামোনিয়াম পড়ব, এস্টামোনিয়ামের যখন আমরা ফিজিক্যাল মেকআপ পড়ব প্রথমেই, তখনই আমরা দেখব এস্টামোনিয়ামের রোগীর মুখমণ্ডল লাল, ঠোঁট লাল এবং ফোলা এবং টোটাল মুখমণ্ডল ফোলা। তাহলে ভেষজের প্রকৃতির সাথেই আমার একটা প্রাথমিকই একটা সাদৃশ্য সেখানে আমরা পেয়ে যাব। 2 নাম্বারটার দিকে খেয়াল করেন, ধুত্রার কোনো অংশ যদি মুখমণ্ডলে লাগে তখন চোখ প্রসারিত হয়। যদি আবারও বলি, যদি ছোটোবেলায় কেউ ধুত্রা নিয়ে খেলে থাকেন তারা এই জিনিসটা আক্রান্ত হয়েছেন। আমার হায়োসিয়ামাসের রোগী, এই যে ডিজর্ডার, বিশেষ করে সিজোফেনিক ডিজর্ডার, এই রোগীগুলো যখন আপনাদের সামনে বসবে আপনারা তারা ফিজিক্যাল মেকআপের ভিতরে দেখতে পাবেন রোগীর চোখ দুটো প্রসারিত, চোখের মনিটা একে বড় করে দেখা যায়। আপনারা ছবির দিকে তাকিয়ে দেখেন একটু। কিন্তু আমরা ওই রোগী মুখ দিয়ে কি বলে শুধু এতটুকু খেয়াল করি, কিন্তু রোগীর টোটাল অবয়বে যে কি সিমটম প্রকাশ পেয়েছে, কি সাইন অ্যান্ড সিমটম, এগুলো আমরা কখনো খেয়াল করি না। আজকে থেকে একটু সচেতন হওয়া শুরু করবেন, কারণ রোগী আপনার কাছে যা কিছু বলে তার ভিতরে অনেক কিছু কৃত্রিমতা থাকে, কিন্তু রোগী যা কিছু করে সেটার ভিতরে রিয়াল সিমিলারিটি থেকে যায়। 3 নম্বরটা দেখেন, আমরা জানি যে এস্টামোনিয়াম তৈরি হয় কালো ধুত্রা থেকে। সাধারণত আমরা আমাদের দেশে 3 প্রকার ধুত্রা দেখতে পাই, একটা সাদা, আর একটা হলদেটে, আর একটা কালো। এই কালো ধুত্রাটা খুবই কম দেখি আমরা। এই কালো ধুত্রাটা দিয়ে কিন্তু আমাদের এস্টামোনিয়াম ঔষধ তৈরি হয়। এই কালোর সাথে আমার এস্টামোনিয়ামের রোগীর কতগুলো লক্ষণ সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা রয়ে গেছে। তার ভিতরে প্রথমেই হলো এস্টামোনিয়ামের রোগীর, মহিলা রোগীর মিনস্ট্রেশন কালো। তারপরে এস্টামোনিয়ামের সাথে আরও কিছু কালোর সংশ্লিষ্টতা আছে, সেটা হলো কালো ভয়। আমরা সাধারণত পাই যে অন্ধকার ভয় বা রাত্রি ভীতি। রাত্রিটা আসলে কি করেছে, আধার হয়েছে, আলো নেই। আবার এর সাথে সাথেই দেখবেন প্রচুর পরিমাণ আলো চায়।
আমাদের এস্টামোনিয়ামের প্রথম শ্রেণীর লক্ষণ। তাই কালোর ভিতরে কালো, অন্ধকার কালো বা রাতের অন্ধকার কালো সেটা বই আছে। কুকুর ভীতির কথা খুব বেশি করে লেখা আছে, এবং এমনও বই আছে, এমনওভাবে লেখা আছে যে সে সবসময় কল্পনায় দেখে একটা কুকুর তাকে আক্রমণ করেছে এবং বুকের পরে কামড়িয়েছে, কুকুর তাড়া করে, এবং সেটা কালো কুকুরের সংখ্যা বেশি হয়। কালো মূর্তি, কালো অবয়ব, কালো দৈত্য, এইগুলো সবসময় সে দেখতে থাকে, এইগুলানই তাকে তাড়া করে। মূলত আমাদের এস্টামোনিয়াম ঔষধটা হলো একটা বাইপোলার মেডিসিন। এই বাইপোলারটা কি আমি একটু পরেই আসছি, আপনারা বুঝতে পারবেন। 4 নাম্বারটা আছে, এটা একটা কথিত হয়তোবা কুসংস্কার অথবা বিজ্ঞান দ্বারা এখনো প্রতিষ্ঠিত হয় নাই। দুত্রা গাছ যে বাড়িতে থাকে সেইখানে খারাপ আত্মা, ভূত প্রেত এবং অশুভ শক্তি থাকে না। এবং সনাতন সম্প্রদায়ের কেউ কেউ দেখবেন যে তুলসী গাছের সাথে সাথে কালো ধুত্রা গাছ তারা এটা বাড়িতে লাগায়, এবং যারা ওই ওজা ফকির আছে তারা এই কালো ধুত্রার শিকড় দিয়ে তাবিজ তৈরি করে। বিশেষ করে যখন এই মেন্টাল ডিসঅর্ডারগুলোর সৃষ্টি হয় বা এই সিজোফেনিক রোগীগুলোর সৃষ্টি হয়, অসমন্বয় বা অসামঞ্জস্য আচরণ, সেই সমস্ত বাচ্চাদের তারা তাবিজ কবজে এটা ব্যবহার করতে আমি নিজে দেখেছি, আপনারাও খোঁজ নিয়ে দেখবেন। তাহলে কালো ধুত্রা, এই ভূত প্রেত, খারাপ আত্মা, এর সাথে কি জানি একটা সংশ্লিষ্টতা আছে। না হলে আমার রোগী কেন কালো অবয়ব দেখবে, কালো কুকুর দেখবে, কালো প্রেতাত্মা দেখবে, কালো মূর্তি দেখবে, এই দেখে সে সব সময় আতঙ্কিত থাকে। তাহলে এটাও আমার একটা ন্যাচারাল সিমিলারিটি। 6 নম্বরে আছে, 6 নম্বরটা হলো সায়েন্টিফিক, একেবারে সায়েন্টিফিক। আমরা শুধু এস্টামোনিয়াম বা অন্যান্য ঔষধগুলো শুধু পড়ে যাই, আর একটু গোড়ার দিকে তল্লাশি দিই না যে হে ভেষজ, তোমাকে নিলাম, কোন অংশটা তুমি ঔষধে বা আমার রেমেডিতে উপনীত হয়েছ, সেই জিনিসগুলো আমরা খোঁজ করি না। আমি প্রতিটা মেডিসিনের 2-4টা এরকম দেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে দুত্রার ভিতর অনেকগুলো অ্যালকালয়েড আছে, রাসায়নিক উপাদান, তার ভিতর থেকে 4টা আমি এখানে তুলে নিয়ে আসছি। একটা হলো অ্যাট্রোপিন, তারপর আছে হায়োএসকানিন, তারপরে আছে স্কোপোলারামিন, তারপরে আছে হাইড্রোসায়ামিন। এই যে 4টা মিন দেখেন, এর ভিতরে যে অ্যাট্রোপিন যে উপখাতটা রয়ে গেছে, এই অ্যাট্রোপিন উপখাতটা কিন্তু আমাদের বেলেডোনার ভেষজের ভিতরে, বেলেডোনা অ্যাট্রোপা, এর ভিতরে এই ক্ষারটা পাওয়া যাচ্ছে। আবার এই যে হায়োএসকায়ামিন, এইটা পাওয়া যাচ্ছে আমার হায়োমিয়াস নাইগার, হায়োসিয়ামাস নাইগার, এই ভেষজের ভিতরে পাওয়া যাচ্ছে। খেলাটা দেখেন হোমিওপ্যাথি। তাহলে এই উপক্ষারগুলো কিন্তু ঔষধে পরিণত হচ্ছে। আমরা জানি যে 200 পর ঔষধের পর আর ওখানে ভেষজের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, ভেষজের কোনো কণা পাওয়া যায় না, কিন্তু এই যে উপক্ষার এবং এর যে শক্তি, এর যে ম্যাগনেটিক শক্তি, সেটা কিন্তু আমাদের ঔষধের ভিতরে বাহিত হচ্ছে। এইবার আসেন যে 4টা উপক্ষারের কথা বলেছি, এই 4টা উপক্ষার দিয়া অ্যালোপ্যাথিতে শত শত ঔষধ তৈরি হচ্ছে বিভিন্ন কোম্পানির, একদম আমেরিকা থেকে বাংলাদেশে। আজকের সার্চ দিবেন মোবাইলে, এই 4টা উপক্ষার দিয়া কি কি ঔষধ তৈরি হয় আমার বাংলাদেশে, কি কি আমেরিকায়, কি কি ভারতবর্ষে। সমস্ত ঔষধগুলো অ্যালোপ্যাথিতে আছে, বিভিন্ন নামে, বিভিন্ন কোম্পানির নামে, কিন্তু তার মূল ম্যানুফ্যাকচারিং উপাদানটা কিন্তু এইখান থেকে যাচ্ছে। তার মানে ধুত্রা থেকে 4টা উপক্ষার নিচ্ছে, সেই ঔষধগুলো তৈরি হচ্ছে, এবং সেই ঔষধগুলো কিসে কিসে ব্যবহার হয়, আমাদের এই সিজোফেনিক যে রোগীগুলান আছে, এই সিজোফেনিয়া আক্রান্ত রোগীগুলানের ঔষধই তাদের পরে ব্যবহার হয় আমার এইখান থেকে উপক্ষার নিয়ে। তাহলে দেখেন আমরা হোমিওপ্যাথিরা পিছিয়ে কোথায়, শুধু আমরা এই বৈজ্ঞানিক যে ভিত্তিটা আছে এগুলো আমরা তুলে ধরতে পারি নাই। ওই কি তোমরা ঔষধ নিয়ে ওই কি বিচিনিয়া, দুত্রার বিচিনিয়া ঝাঁকাই ঝোঁকাই কি তৈরি করো, আরে তোমরা কি করছো, তোমরা কি করছো, এখান থেকেই একটা উপক্ষার নিয়ে সেখান থেকে একটা ঔষধ তৈরি করে দিচ্ছ। আমরাও তাই করছি, বরঞ্চ আমরা আরও লেটেস্ট করছি, আমরা পোটেন্টাইজ করে 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 আরও উন্নত করেছি, যেটা তোমরা করতে পারো না। তাহলে আমাদের পিছিয়ে থাকার কোনো জায়গা নেই, আমাদের মুখ চোখ বুঝে সংকীর্ণ হয়ে থাকার কোনো জায়গা নেই। কেন থাকি আমরা এই তথ্যগুলো জানি না, কিন্তু আজকে থেকে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, ওখানে আরেকটা জিনিস দেয়া আছে, দেখেন ছবি দেয়া আছে, 3টা ভেষজের ছবি দেয়া আছে। একটা হলো ধুত্রার অ্যালকালয়েড থেকে, একটা বেলেডোনার অ্যালকালয়েড থেকে, একটা হায়োসিয়ামাসের। আমরা ধুত্রায় পাচ্ছি 4টা, এর একটা আবার যে পেয়েছি আমরা পাচ্ছি বেলেডোনায় অ্যাট্রোপিন।
অন্তত কমপক্ষে আজকের এই অনুষ্ঠান শেষে বাড়িতে যে এই অ্যাট্রোফিন দিয়ে কি তৈরি হয় আপনারা একটু সার্চ দেবেন মোবাইলে, এবং যে ঔষধগুলো তৈরি হয় সেই ঔষধগুলো কোথায় কোথায় ব্যবহার হয় সেটা একটু দেখবেন। দেখবেন আমাদের এই যে অ্যাস্টামোনিয়ামের যত লক্ষণগুলো আছে সেই রোগগুলো তারা একটা নামকরণ করেছে, সমস্ত রোগের পরে তারা ব্যবহার করছে। কি কি রোগে ব্যবহার করছে সেটা? এই সিজোফেনিয়া, এই বায়োপোলার ডিসঅর্ডার, হিস্টেরিয়া, তীব্র মানসিক সমস্যা, এই যতগুলো সমস্যা আছে এই সমস্ত সমস্যাগুলো তারা এই ঔষধগুলো নিয়ে ব্যবহার করছে। তাহলে আমরা পিছিয়ে কোথায়? আমরা পিছিয়ে আসি শুধুমাত্র জ্ঞান অর্জনে। আমার একটা দাবি থাকবে আপনাদের পরে, আমাদের হোমিওপ্যাথিকে তুলতে হবে, আমাদের কেউ তুলে দিয়ে যাবে না। আর এই হোমিওপ্যাথিকে তুলতে হলে আগে আমাদের স্টাডি করতে হবে, আমাদের শক্ত হতে হবে, পোক্ত হতে হবে, মজবুত হতে হবে। কি দিয়া হব সেটা? আমাদের জ্ঞান দিয়া। এবার আসি আমরা ঔষধের। একটা সিজোফেনিক রোগী যে আচরণগুলো করে, সাধারণত একটা সিজোফেনিকের নিজস্ব কতগুলো বৈশিষ্ট্য আছে। সেই যে ডিসঅর্ডার, তার আচরণ, সমস্ত আচরণগুলো নিয়ে আমার অ্যাস্টামোনিয়ামের সাধারণ লক্ষণ। এখন একটা হাফ পাগলা মানুষ সে যে আচরণগুলো করবে, কোথার থেকে করে সেই জায়গাটা আমার করতে। একটা হাফ পাগলা মানুষ অনেক কিছু করতে পারে। আপনারা আজকেরই এখন থেকে বের হয়ে দেখবেন, আমি দুবার দেখে আসছি তাকে, যদি ওইখান থেকে কিছু কালেক্ট করে আপনাদের দিতে পারছি কিনা, পারি কিনা। আপনারা যাওয়ার সময় আবার একটু দেখবেন, প্রয়োজনে ওরা একটা চা বিস্কুট খান বা একটা পাউরুটি খাই, কত সময় দেখেন, দেখেছেন? আবার দেখে যাবেন, যারা দেখেন নাই তারা দেখে যাবেন। দেখে যাওয়ার পরে যে আপনি তবে ওরা একটু নাড়া দিয়েন, শুধু ভালোই বাসেন না, তাহলে একটা কর্নার পাবেন, তার আর একটা কর্নার পাবেন না। কারণ ওই যে বায়োপোলার কথাটা বলেছি, তার দুটো মেরু আছে। এই যে আমার দেবাশিস স্যার একটু আগে ওইখানে দেখাই দিয়েছিলেন যে একটা মেন্টালের শ্রেণীবিন্যাস, ওখানে অ্যানিমেলিটি একটা কথা ছিল, হিউম্যানিটি একটা কথা ছিল। ওই আমার ওই সিজোফেনিক যেখানে পড়ে আছে তার ভিতরে দুটো আছে। ওকে ভালোবাসা দেন, ও শান্ত, ও ভীত, ও আপনার কাছে নমনীয়। আবার কোনো জায়গায় খেপাই দেখেন ঠিক আর একটা চরিত্র ফুটে উঠবে। আমার বায়োপোলার এই অ্যাস্টামোনিয়ামেরও ঠিক তাই। সে যখন ভীত, প্রচণ্ড ভীত, এমন ভীত একটা কুকুর দেখলে কেঁদে দৌড় দিয়ে যে কোনো কিছু আঁকড়ে ধরে, আপনজন থাক বা যে থাক তাকে আমরা, বিশেষ করে মা, আঁকড়ে ধরে। তার মানে সে কত সাহসী, কত বড় যোদ্ধা। কুকুরের ভয়ে মায়ের কোলে উঠেছে, এবার মায়ের কোলে উঠে ওই বায়োপোলার আচরণটা সে করে বসবে। তার মানে এত সময় আমি ভীত ছিলাম, দৌড়ে এসে তোমাকে আঁকড়ে ধরেছি। এবার মাকে পাওয়ার পর, শক্তি পাওয়ার পর তার চরিত্র সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, বায়োপোলার দ্বিমেরু হয়ে যাবে। সেটা কি? কুকুরে কবে ফেউ, এবার কুকুরের পিছে লাগছে, কুকুরে ওরে ফেউ দিচ্ছে, এবার কুকুরে ফেউ দিচ্ছে। ঠিক আছে, কুকুর মাব্বো। দেখছি আমরা বাচ্চাদের মুখে এরকম কথা, কোনো কিছু ভয়টায় পেয়ে আবার পরক্ষণেই তার রূপ পরিবর্তন হয়ে যায়, রূপ পরিবর্তন হয়ে যায়, ঠিক সে ওইখানে অ্যাটাকটা করে। এই যে আমাদের বায়োপোলার ক্যারেক্টার আমার এই অ্যাস্টামোনিয়ামের ভিতরে আছে। সময় কম না হলে আমি এই অ্যাস্টামোনিয়াম একটা সুন্দর গল্প বলতাম। ছোটবেলায় দুষ্টামি করে আমার এই খেলার সাথী বন্ধু 3টা বিসি খাওয়াই দিয়েছিলাম চাল ভেজে ওর সাথে। সে খেলা বলতে গেলে অ্যাস্টামোনিয়াম পড়া হয়ে যাবে, কিন্তু অনেক বড় গল্প। সে কি কি করেছিল টোটাল। আচ্ছা, তাহলে আমরা ভেষজের সাদৃশ্য, ন্যাচারাল সিমিলারিটি, প্রাকৃতিকভাবেই কতগুলো তার ভিতরে, প্রত্যেকটা ভেষজের ভিতরে কতগুলো প্রাকৃতিক সিমটম এমনি আছে তার ক্যারেক্টারের ভিতরে, তার আচরণের ভিতরে, তার গঠনের ভিতরে, তার গড়নের ভিতরে, তার ধরনের ভিতরে। সেগুলোন থেকে একটু খেয়াল করেন, আপনার মেডিসিন অর্ধেক পড়া হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই হ্যানিম্যান সংঘকে। গত বছর তাদের অনুষ্ঠানে হ্যানিম্যান ফার্মেসির অডিটোরিয়ামে আমি একটা লেকচার দিয়েছিলাম, অ্যাপিসমেল, হয়তো কেউ কেউ ছিলেন। ওখানে দেখিয়েছিলাম যে প্রাকৃতিক সাদৃশ্য সেই মৌমাছির ক্যারেক্টার থেকে আমার কতগুলান লক্ষণ ওর ভিতরে আছে। এইভাবে পড়লে হয় কি, ঔষধগুলো একটু মনে থাকে আমাদের। সাধারণত আমরা কিন্তু সবাই স্টাডি করি কিন্তু ভুলে যাই। ওইখানেই আমি একটা পদ্ধতি খুঁজেছি কি করে আমার সন্তানের, আমার ভাইরা, আমার বন্ধুরা সহজে না ভুলে যেতে এখানে কিছু দেয়া যায় কিনা, এই চেষ্টাটা করেছি। আচ্ছা, এবার আমরা একটু রেপার্টরির দিকে যাব, কারণ ঔষধের সাধারণ লক্ষণ পড়তে গেলে অসংখ্য লক্ষণ, ওই সমস্ত লক্ষণের একটা কেন্দ্র বিন্দু আছে, সেন্ট্রাল সেন্সেশন। এই জিনিসটাকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে ইউরেকা। দেখবেন একটা দুটো লক্ষণকে কেন্দ্র করে ডালপালা মেলে শত শত হাজার হাজার লক্ষণ সৃষ্টি করেছে। সেই কেন্দ্রটা যদি ধরতে পারেন এবং কেন্দ্রের অ্যাপ্লিকেশনটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি গেইন।
আপনার আর ভুলে যাওয়ার জায়গা নেই। রোগী যা কিছু করুক না কেন, কোন জায়গা থেকে করছে, কোন জায়গা থেকে উচ্চারিত, কোন জায়গা থেকে লক্ষণ উদ্গরিত, কে লক্ষণের মা, কে লক্ষণের বাবা। এক মায়ের 10টা সন্তান থাকতে পারে, কিন্তু মা তো একজন। তাহলে আমার এই শত শত যে লক্ষণ সৃষ্টি হয়েছে, এরও কেন্দ্রবিন্দু আছে কিছু। আমাদের স্টামোনিয়ামের কেন্দ্রবিন্দুটা কি জানেন কেউ? তার মানে আমি একটু পরে আসছি, কেন্দ্রবিন্দুটা শেষে দিচ্ছি, সবার শেষে আলোচনা, তাহলে সুবিধা হবে। এবার অসংখ্য লক্ষণের ভিতর থেকে আমরা যখন রোগীর কাছ থেকে অসংখ্য এলোমেলো লক্ষণ পাই, রোগীর ভাষায়, কিছুটা ম্যাটেরিয়া মেডিকার ভাষায়, খুব কম পাই, আমাদের তৈরি করে নিতে হয়। রোগীর আচরণ, রোগীর ভাষা, রোগীর মুখে শব্দ, এক এক অঞ্চলেরই দেখেন মানুষ আমাদের বলার ভাবভঙ্গিমা, সেন্টেন্স আলাদা হয়ে যাচ্ছে। সেই ভাষাটাকে রেপার্টরির ভাষায় নিয়ে যাওয়ার ক্ষমতাটাই হলো আপনার সক্ষমতা। রোগী একটা কথা বলবে, সেই কথাটাকে আমি কোথায় নিয়ে যাব? তাহলে আমাদের রেপার্টরির অনেক সময় ঔষধের নামের সাথে, নামের অক্ষরের সাথে অনেক সিমটম লুকিয়ে থাকে, গুরুত্বপূর্ণ সিমটম লুকিয়ে থাকে। আমি সেখান থেকে কিছু আপনাদের তুলে ধরেছি এখানে। দেখুন, স্টামোনিয়াম, STRAMONIUM, এই প্রত্যেকটা অক্ষরের সাথে তার গুরুত্বপূর্ণ লক্ষণ আছে। যেমন এসে সিজোফেনিয়া, মানসিক রোগ। আমরা যদি র্যাঙ্কিং করি যে তুমি এই মানসিক রোগ বা সিজোফেনিয়া, স্টামোনিয়ামের ক্ষেত্রে তোমার র্যাঙ্ক কি, তাহলে আমরা 5 র্যাঙ্কিং করতে পারি। এই র্যাঙ্কিংয়ের ব্যাপারটায় কোনো দ্বিমত করবেন না, কারণ র্যাঙ্কিংটা হলো সম্পূর্ণ একটা ইচ্ছার জায়গা, এটা কোনো সংবিধিবদ্ধ কোনো নিয়ম নাই। ডাক্তার কেন সাহেব 3, 2, 1 এভাবে করেছে, ঠিক আছে? এটা আপনি দিয়ে নিতে পারেন অনুমান, 10 দিয়ে, 8 দিয়ে, 7 দিয়ে এভাবে করে নিতে পারেন আপনার সুবিধার জন্য। আবার রবিন মার্ফির রেপার্টরিতে যে দেখবেন, যখন এই র্যাঙ্কিংগুলো করেছে, ওই 3 গেটের কোনোগুলো আবার সব বড় হাতের অক্ষর দিয়ে আবার নিচে একটা দাগ দিয়ে আছে। তার মানে তুমি সেরাদের সেরা, তুমি 3 পয়েন্ট তাদের ভিতরে সেরা। তো ওইটাকেই আপনি 4, 5 দিয়ে নেন, কোনো অসুবিধা নেই আপনার বোঝার জন্য। তাহলে রেপার্টরিতে যে গ্রেড পয়েন্ট আছে, এর কোনো সংবিধিবদ্ধ কোনো নিয়ম নেই। তাহলে আমাদের সিজোফেনিয়া, সিজোফেনিয়া, এর র্যাঙ্কিং 5 ধরে নিতে পারি আমরা। তারপরে আছে বানানে টিমিড, ভীতু বা ভীতি, প্রচণ্ড ভীতি। ওই যে একটু আগে দেখালাম, সামান্য একটা কুকুর দেখে ভয় পেয়ে মায়ের কোলে উঠে যায়। তারপরে আছে টকিং এক্সেসিভ, অতিরিক্ত বাচাল, বেশি কথা বলে, কথা বলতেই থাকে। আরে কি হয়, রিলিজিয়াস, ধার্মিক, ওই বায়োপোলার সিমটম, এই ধার্মিক। আবার এই সে এই ডেভিল, শয়তান এবং মানুষ ওই অ্যানিম্যালিটি আর হিউম্যানিটির মতো চরিত্র পরিবর্তন হয় খুব দ্রুত। তারপরে আছে অ্যাবিউসিভ, গালাগাল করে, প্রচণ্ড পরিমাণ গালাগাল করে। যদি বিশ্বাস না হয় ওনারকে একটু খোসা দিয়ে যেন যাওয়ার সময়, ওই যে সামনে শুয়ে আছে। তারপরে হলো ম্যানিয়া। এই যে ম্যানিয়া, এইখানেই সবচেয়ে আমাদের স্টামোনিয়ামের লক্ষণগুলো বেশি। বাতিক, বিভিন্ন ধরনের বাতিক, এ বর্ণনা দিতে গেলে আমি সময়তে পারবো না। তারপরে আছে অবস্টিনেট বা হেড স্ট্রং, যেটাকে আমরা একঘেয়েমি বা একঘয়ে বলি। দেখেন এখানে র্যাঙ্কিংগুলো কিন্তু সব রবিন মার্ফির থেকে নেয়া, শুধুমাত্র সে যেটাকে বোল্ড টাইপ করেছে এবং নিচে দাগ দিয়েছে, ওইটা আমি শুধু 5 বসিয়ে নিয়েছি, এই আর কিছু না। তারপরে আছে ন্যারো মাইন্ড, অত্যন্ত নিচু মানসিকতার। আবার উচ্চ মানসিকতার আছে, যেহেতু সে বায়োপোলার মেডিসিন, সে যখন ধার্মিক তখন প্রার্থনা করে, এই যে আমি প্রথমে এসে ক্ষমা চেয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও, এরকম সে ক্ষমা চাবে, হাত জোর করে ক্ষমা চাবে। ওই যে ছেলেটা, এটা সম্ভবত এই আমাদের যে দেশে কিছুদিন আগে যে একটা পরিবর্তন হলো, ওই সময়ের ভিডিওটা, একটা আম চুরি করেছিল মনে হয় না, ধরে নিয়ে আসে, আমাকে ক্ষমা করে দাও, মানে খুব সহজে সারেন্ডার করে ক্ষমা প্রার্থী। আবার ওইখান থেকে যাওয়ার পর হয়তো বলেছে কালকের আবার চুরি করবো, পালে যেন ঠেকায়। তার মানে দ্বৈত চরিত্রে আমাদের কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলোকে বায়োপোলার মেডিসিন বলা হয়। আচ্ছা, তারপরে আসি আমরা ইনস্যানিটি। সবচেয়ে বড় জায়গাটা হলো আমার স্টামোনিয়ামের এখানে, ইনস্যানিটি, পাগলামি, প্রচুর পরিমাণ পাগলামি। এর পাগলামির আচরণ কথা বলতে গেলে একদিন লেগে যাবে। তারপরে আছে ইলিউশন, এখানেও আমার স্টামোনিয়াম
আটক। প্রচুর পরিমাণ ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, যা কিছু বলেন না কেন, এই যে বিভ্রান্তি, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত দেখা, ভ্রান্ত শোনা, এই বর্ণনা দিতে গেলে একদিন লাগবে, এত পরিমাণ ভ্রান্তি তার। এবং এই ইনস্যানিটি এবং ইলিউশন দুটোই তো দেখেন গ্রেট পয়েন্ট কত। তারপরে আছে ইউ আনফর্চুনেট ফিলস, আমি দুর্ভাগা, আমি হতভাগা, সবসময় সেই জিনিসটা ফিল করে, অনুভব করতে থাকে। সর্বশেষ আছে এস্টামোনিয়ামের এম, মাল্টিপল পার্সোনালিটি, ঠিক আছে, বহু ব্যক্তিত্ব। এক ব্যক্তির ভিতরে বহু ব্যক্তিত্ব, এই ভালো, এই মন্দ, এই হাসে, এই কাঁদে, এই শান্ত, এই উত্তেজিত, এই ধর্মকর্মের কথা বলে, হাদিস কোরআনের কথা বলবে, নামাজ রোজার কথা বলবে, পরক্ষণেই দেখা গেল তার যৌনতা বা অন্য কিছু দিয়া তাকে উদ্দীপ্ত করে ফেলে এবং সেই আচরণে সে নিয়ন্ত্রিত হয়ে যায়। এই যে অনিয়ন্ত্রিত মানুষটা দুই মেরুর, এবং দুই মেরু না, আমার এস্টামোনিয়াম বহু মেরুর মানুষ। কিসের জন্য? টিকে থাকতে চায়, টিকে থাকার প্রচেষ্টা, এটা হলো তার সেন্ট্রাল সেন্সেশন। যে আমি যে অবস্থায় পড়েছি, যে ভয়ের ভিতরে পড়েছি, এর থেকে আমাকে বাঁচতে হবে। ওই বাঁচার জন্য এক এক সময় এক একটা সিদ্ধান্ত নিয়েছে। এমনিই তো তার ব্রেন হলো নড়বড়ে। ওই সিজোফ্রেনিক রোগের ব্রেনের কোনো স্ট্রংনেস বা স্ট্রেস থাকে না, সেইখানে সে নড়বড়ে হয়ে যায়। এই জন্য বারবার সিদ্ধান্ত নেয়। এবং সিজোফ্রেনিকের নিজেরই কতগুলো বৈশিষ্ট্য আছে, অসংলগ্ন আচরণ এবং নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারা। এক চিন্তার ভিতরে আর এক চিন্তা ঢুকে যায়, কোনো চিন্তা বা ভাবনার শেষ পর্যন্ত সে যেতে পারে না, তার ভিতরে আরেকটা ঢুকে যায়, সেইখান থেকে সে আচরণ করে। তাই এই যে বিপর্যস্ত অবস্থায় পড়েছে, এইখান থেকে বাঁচার প্রচেষ্টাই হলো তার সেন্ট্রাল সেন্সেশন, যে আমি এখান থেকে উঠতে চাই। এই উঠতে যে বিভিন্ন অভিনয়, বিভিন্ন আর্ট, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আচরণ সে করে বসে, এটাই হলো তার পরিচয়। আমি আরেকটা জিনিস আপনাকে আবার একটু সিটের দিকে নিবদ্ধ করতে চাই। তিনটা ছবি দেয়া আছে, ধুত্রার, বেলেডোনার, হায়োসিয়ামাসের। দেখেন ধুত্রা ফুলের কাছাকাছি সদৃশ হলো আমার বেলেডোনা ফুল, তার কাছাকাছি হলো হায়োসিয়ামাসের ফুল। আমাদের তিনজনের রোগী তিনটা ঔষধ একটু পরাপর পরে দেখবেন। আজকের এস্টামোনিয়াম পড়লেন, তারপরে অন্য ঔষধ না পড়ে ওই সংশ্লিষ্ট বা ওই জাতের ঔষধগুলো একত্রে পড়ে নেবেন, তাহলে অনেক লাভ হবে। কারণ আমার তো অনুপরক বলতে একটা কথা আছে। দেখবেন যে তিনজনের চরিত্রের ভিতরে কত সুন্দর মিল। আমার ভেষজেরই মিল রয়ে গেছে, ভেষজের ভিতরে যে অ্যালকালয়েড, তার ভিতরে মিল রয়ে গেছে, রোগীর ভিতরে কেন থাকবে না? অবশ্যই আছে, কিন্তু আমরা গুছিয়ে পড়তে পারি না যে এই ওষুধটা পর আমরা অনুপূরক, সেই আমরা গিভ মিলারের বই বা বইয়ের নিচে লেখা আছে এইটার অনুপূরক ওইটা, ওইখানে আমরা মুখস্থ করি। এইটা না করে আপনি পড়ে খুঁজে নেন কোন রোগীর সাথে কিভাবে সাদৃশ্য হতে পারে বা কি অনুপূরক হতে পারে, কোন ঔষধের আরেকটা ঔষধ আংশিক সাদৃশ্য হতে পারে, সেই জিনিসগুলো খুঁজে বের করেন, এতে পাকাপোক্ত হবেন। আচ্ছা, পরবর্তী শীটের পরবর্তী অধ্যায়টা দেখেন, এস্টামোনিয়াম। এখানে একটু খেয়াল করতে বলবো আমি, এস্টামোনিয়াম যেন সিজোফ্রেনিয়ার অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অসংলগ্ন, অন্ধকারে নিমজ্জিত হয়ে অলিক চিন্তাভাবনা অপসরণ করতে না পেরে অয়ের অসঙ্গতিতে বন্দী হয়েছে। ওই আমরা একটা ফেসবুক টুকটুক বা বিভিন্ন জায়গায় দেখি চাষা চাষি চাষা, কি চাষি চাষা চাষায়, এরকম বিভিন্ন কৌতুক আছে না? হ্যাঁ, এরকম আছে, চাষায় চাষি চাষায় চা চায়, যাই হোক আমি পড়তে পারবো না। তাহলে এটাকে বলা হয় সাহিত্যের ভাষায় অনুপ্রাস। তার মানে একই অক্ষর দ্বারা শব্দগুলো গেঁথে যাওয়া, এটা একটা অলঙ্করণ সাহিত্যের। একটা অটোমেটিকভাবে, কাকতালীয়ভাবে আমার এস্টামোনিয়ামের ভিতরে কতগুলো এরকম অ ঢুকে গেছে, চ নয় অ। তাহলে এখানে বলেছি সিজোফ্রেনিয়ার অযৌক্তিক, সে তার সমস্ত আচার আচরণ সব অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, অসংলগ্ন, অন্ধকার ব্যতি আছে, সেখানে অন্ধকারে নিমজ্জিত হয়ে অলিক চিন্তা ভাবনা। এই অলিকের পরে সমস্ত দিন চিন্তা, চেতনা, কর্ম সবই অলিকের পরে চলে। অলিক বোঝেন? মিথ্যা। তাহলে অয়ের অসঙ্গতিতে আমাদের রোগীরা যা কিছু করে সব ভিতরে সব কিছু অসঙ্গতি। তাহলে
অয়ের অসঙ্গতিতে বন্দী হয়ে আজ, তারপরে দেখেন সব অ। এইবার এই অগুলন দিয়ে দেখবেন আমার এস্টামোনিয়ামের সব লক্ষণেই এর ভিতরে সীমাবদ্ধ। সাধারণ যে লক্ষণগুলো, তার ভিতরে আছে আতঙ্কিত, অন্ধকারে, কুকুরে, ভূত প্রেতে, একাকিত্বে, আলো চায়, আওয়াজ করে, প্রচণ্ড আওয়াজ করে। ওই আমার ফুলের ভিতরে দেওয়া আছে, দেখেন ছবিও দেওয়া আছে, এক মহিলা জোরে চিৎকার করে কথা বলে। এই জোরে চিৎকারের জন্য একটা মাইক দরকার হয়, এরকম একটা মাইক দরকার হয়, চোং, একটা চোং দিয়ে তারপরে হয় না মাইক। আমার এস্টামোনিয়ামের ফুলটাও দেখেন একটা মাইকের চোং। ওর বিপরীত পার্শ্বে একটা ছবি দেওয়া আছে মহিলার, দেখেন কোন জোরে চিৎকার করে, লাউডলি সাউন্ড। আচ্ছা, তাহলে অয়ের ভিতরে আমরা আসছি, আওয়াজ করে, আকুতি মিনতি করে, তারপরে অনবরত কথা বলে, অশ্লীল অঙ্গভঙ্গি করে, অভিনয় করে। এই অশ্লীল অঙ্গভঙ্গিটা বুঝেন? আমি আসতেছি একটু পরে, আমার কথা দেওয়া ছিল 4টা গান গাবো। তখন অন্যদের অনুকরণ করে। এস্টামোনিয়ামের বাচ্চারে যদি আপনি ওইখানে বসে একটু জিব্বা দিয়ে ভেঙাই দেন, ও আপনাকে ভেঙাই দেবে। আপনি মাইট দেখাবেন, ও মাইট দেখাবে। প্রচুর অনুকরণশীল, কি বলে, অ্যামিটেশন, খুব ভালো রুব্রিক, অনুকরণ করা। ওই আপনারা অ্যামিটেশন, তবে সোনার অনুকরণ বা সোনার নকল, অ্যামিটেশন পড়েন না? তা আমাদের একটা রুব্রিক আছে অ্যামিটেশন, প্রচণ্ড অনুকরণশীল এই বাচ্চা। তারপরে আছে অতি কামড়ি করে। এই কামড়ের অভিনয়গুলো যদি দেখাতে যাই, তাহলে আমার এই জামাও থাকবে না, আমার নখও থাকবে না, আমার হাতও থাকবে না। নিজেরটা নিজে কামড়ায়, পরেরও কামড়ায়। সবচেয়ে ঘটনা আসর আর কামড় এস্টামোনিয়ামের সবচেয়ে বড় অস্ত্র। নিজেকে আশ্রে শেষ করে দিয়েছে, নিজেকে কামড়ে শেষ করে দিয়েছে। জামার বোতাম নাই, আমরা দেখি না এরকম বাচ্চারা কামড়ায়, কামড়ে সব শেষ করে দেয়, জামা কাপড় যা কিছু পায় সব কামড়ায় এবং আশ্রয় নিজেকে এবং অন্যকে ছিঁড়ে ফেলা। তার উত্তেজনার মুহূর্তে সব কিছু ছিঁড়ে ফেলার আমাদের অনেক ঔষধ আছে, কিন্তু এর ছেঁড়াটা তার জামা কাপড়, বোতাম, নিজের হাত, নিজের জামা, গেঞ্জি, অন্য কিছু ছেঁড়ার জন্য খুব পটুয়ানি। তারপরে আছে সর্বশেষ, দেখেন এত অভিযোগ অয়ের, আবার একটা অযুক্ত করেছি, সেটা হলো অথচ অভিযোগহীন। তার খুব একটা অভিযোগ নাই, মা আমার এই, আমার ওই হয়েছে, আমার এই দাও, ওই দাও, আমার ক্ষুধা লাগছে, এই অভিযোগটা তার খুব কম। ওই রাস্তায় যেখানে পড়ে আছে, দেখেন হয়তো ক্ষুধা লেগেছে, তাপ লেগেছে, সাউন্ড হচ্ছে, ঘুমাইতে পারতেছে না, কোনো অভিযোগ নাই, তার মতো সে চলছে। আমাদের সমাজের যারা এই সিজোফেনিক রোগ বা পাগল যারা, তাদের যদি অভিযোগ থাকতো, কিন্তু অভিযোগ করে কখনোই অভিযোগ না, নীরবে নিজের মতো চলে। শীত, তাপ, গ্রীষ্ম কোনো কিছুতে মানে কোনো অভিযোগ নেই। আমার এস্টামোনিয়াম অভিযোগহীন। সবচেয়ে একটা মজার ব্যাপার আছে এখানে, সেই মজাটা হলো পেনলেস। প্রায় রোগের সাথে দেখবেন ব্যথা, জ্বর হয়েছে, গা ব্যথা, মাথা যন্ত্রণা, বাত ব্যথা, ইউটেরাস এনলার্জ কিছু ব্যথা আছে, না হলেও মিনিস্ট্রেশনের সময় আছে। প্রায় রোগের সাথে আমার মনে হয় 98% রোগের সাথে ব্যথা সংশ্লিষ্ট থাকে। আমার এস্টামোনিয়ামের কোনো রোগের সাথে ব্যথা নাই, পেইনলেস। অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। এস্টামোনিয়ামের বাচ্চারা বা রোগীরা আসলে 2-1টা পিটান দিয়ে দেখেন, হাসবে। যে ব্যথাটায় বাচ্চা কেঁদে দেওয়ার কথা ছিল, সে কাঁদবে না, সে হেসে দেবে। তবে তার ব্যথা অনুভব নাই। পড়ে গেছে বড়টা, যায় ওঠা ছোট করে একটা বোকার মতো হাসি দিয়েছে, ব্যথা নেই। এই জায়গাটাকে খুব ভালো করে ধরার চেষ্টা করবেন। আচ্ছা, এত কিছু ঘটে গেল, তার সারাংশটা কে ঘটালো, কিভাবে ঘটলো, সেইখানে আমরা আসি। আমরা লাল অংশটা ছেড়ে দিয়ে কালো অংশটায় আসি। এ যেন বাইপোলার ডিসঅর্ডারে হিউম্যানিটি ও অ্যানিম্যালিটি 2 সত্তার অধিকারী হয়ে এই অবস্থাগুলো সৃষ্টি হয়েছে। তার মানে একটা মানুষের ভিতরে 2টো সত্তা ঢুকে গেছে। আমাদের অ্যানাকার্ডিয়ামের ভিতরে যেটা আছে, অ্যানাকার্ডিয়ামের ভিতরে একটা হ্যাঁ বলে আর একটা না বলে না, আমাদের এই এস্টামোনিয়ামের ভিতরে অ্যানিম্যালিটি এবং হিউম্যানিটি 2 রকম আচরণ করে। এই জন্যই সে বাইপোলার, এই উত্তেজিত, এই ধর্মবিরু, এই প্রার্থনা করতেছে, পরক্ষণেই আবার যে গালিগালাজ দিচ্ছে, বিবস্ত্র হচ্ছে, এই দ্বিচরিত্র। তাহলে কি হচ্ছে? এই ক্ষিপ্রতায়, এই ক্ষিপ্র, এই অনুতপ্ত, এই ধার্মিক, আবার এই শয়তানি, আবার এই গান গাচ্ছে,
একটা নেকেড গান, পরবর্তী আবার একটা ভক্তিমূলক গান। এইগুলো নেই বায়োপোলার। কি গান গাচ্ছে? আমার মাটির গাছে লাউ ধরেছে, আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী। আমি আর গাইতে পারবো না, একটা অশ্রাব্য গান, কিন্তু আমার রোগী গায়, আপনার রোগী গাবে। এই সমস্ত রোগী নিয়ে আমাদের খেলা। আমার শর্ত কিন্তু একটা হয়ে গেছে গান, আর না। শুনেছেন এই গানটা? দেখা গেল এরকম একটা অশ্রাব্য গান সে গেয়ে ফেলে, এরকম উত্তেজনা, যৌনতা, অসামাজিকতার একটা জিনিস দিয়ে সে একেবারে উৎফুল্ল হয়ে গেছে। পরক্ষণে চিন্তা করছে এটা তো পাপ, এটা তো করা যাবে না। পরক্ষণে আবার ওই ধর্মবিরতা বায়োপোলারে আবার তাকে নাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই। আমি সুর ভালো না, আমি গাইতে পারি না, আপনারা শুনে দেখবেন। তার মানে আবার সে ধার্মিকতায় চলে গেছে। আবার একদিন মাটির ভিতরে হবে ঘর, মন রে আমার কেন বান্ধ দালান ঘর। আবার ধার্মিকতা। এই হলো আমাদের এস্টামোনিয়ামের দ্বিচরিত্র, দ্বৈততা। একটা ভালো মানুষ আর একটা শয়তান, দুটোই সব সময় তাকে তাড়া করে বেড়ায়। তাহলে আমরা সেন্ট্রাল সেশন, এই সব কিছু সেন্ট্রাল সেশন খুঁজবো, যে মূল কেন্দ্রটা কোথায়, কোথা থেকে তাকে সৃষ্টি হয়েছে। মূলত ব্রেনের ডিসঅর্ডার, সেরেব্রামের উত্তেজনা। কিসের জন্য? সিজোফেনিয়া খুঁজে দেখবেন, রোগটা সার্চ দিয়ে দেখবেন। হয় জেনেটিক কোনো কারণ, অথবা বিভিন্ন ধরনের ঘাটতি। বিভিন্ন ধরনের ঘাটতি আমাদের শরীরে, বিভিন্ন ধরনের হরমোনের ঘাটতি থাকতে, বিভিন্ন কেমিক্যালসের ঘাটতি থাকতে পারে, বিভিন্ন বডি ফ্লুইডের ঘাটতি থাকতে পারে। এই কারণের জন্য তার এটা হয়েছে। প্লাস এই সিজোফেনিক হওয়ার জন্য সামাজিক কতগুলো চাপ আছে, পারিবারিক কতগুলো চাপ আছে, বৈশ্বিক কতগুলো চাপ আছে। এর জন্য এই ডিসঅর্ডারটা সৃষ্টি হতে পারে। তাই সেরেব্রামে যখন ওইখানে স্পার্কিং হয়, ওইখানে যখন কোনো গণ্ডগোল সৃষ্টি হয়, তখন এই লক্ষণগুলো সম্পূর্ণ সব প্রকাশ পায়। মূল জায়গাটা হলো আমাদের সেরেব্রাম। সবচেয়ে আশ্চর্য হবেন, এই দুত্রা ফলের বীজ যদি খাওয়া হয়, ওই সেরেব্রাম আক্রান্ত হয়। পরে দেখবেন দুত্রা কি বিষ, বিষেরও একটা নাম আছে, শ্রেণী আছে, সে কি বিষ। তাহলে আমরা কেন্দ্রের জায়গাটা পেয়ে গেছি। তাহলে আমাদের এত কিছু দিয়ে কি হলো? সে যে এই বিপর্যস্ত অবস্থায় পড়েছে, এখান থেকে টিকে থাকার জন্য এই প্রচেষ্টাগুলো সে করে। এই গান গায়, এই ধর্ম করে, এই রোজা রাখে, এই মসজিদে যায়, আবার সে অন্য কাজ করে। কিসের জন্য? বেঁচে থাকার প্রচেষ্টা বা টিকে থাকার প্রচেষ্টা। সে যা কিছু করে তার নিজের জায়গাটাকে ধরে রাখার প্রচেষ্টা। এটাই হলো আমাদের সেন্ট্রাল সেন্সেশন। তার প্রত্যেকটা ঔষধের একটা সেন্ট্রাল সেন্সেশন আছে। রোগী যা কিছু বলো, ওই আবেদনের পরে একটা সেন্ট্রাল জায়গা থাকে, সে কি মূল কি চায়, সেই জায়গাটা সাদৃশ্য করেন। সেটা হবে আপনার প্রকৃত নির্বাচন। একটা রোগী, আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি, কথাটা আগেও আমি বলেছি, বারবার বলি, একটা অ্যাপ্লিকেশন যখন লিখি, মাননীয় অধ্যাপক বা অধ্যক্ষ 3 মাসের বেতন মওকুফের জন্য আবেদন, এবার কত কিছু লেখছেন, বাবা গরিব, অমুক সমুক, লেখাপড়া চালাইতে পারবো না যদি, ফর্ম ফিল আপ করতে পারবো না যদি আপনি মাপ না করেন। ওই প্রিন্সিপাল কি করবে? 5 মাসের বেতন মওকুফ, ওই জায়গাটায় দাগ দেবে, দেখবেন অত বড় লেখার ভিতরে। তাহলে আপনি এতগুলো সেন্টেন্স দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখলেন, মূল জায়গাটা কোথায়? 5 মাসের বেতন মওকুফ। আমার রোগী যা কিছু বলুক না কেন, মূল একটা আবেদনের এরকম জায়গা আছে, আমি কি চাই। আমার প্রত্যেকটা ঔষধের একটা সেন্ট্রাল জায়গা আছে, কোন জায়গা থেকে সে শুরু হয়েছে, সেই সেন্ট্রালটা ধরেন, সেই সেন্ট্রালটা ধরেন। আমি বোঝাতে পেরেছি আপনাদের? একটা গান বাকি আছে মনে হয় না, এটা দিয়েই আমি শেষ করি। এমনি আমি গান পারি না, কি জানি গানটা কেউ গাইতে পারেন? মাওলা তুমি ছাড়া কেউ নাই, আয়ুব বাছুর একটা গান আছে না, খুব প্রিয় গান ওই পাগলদের। কখন? যখন সে এই ধার্মিক মাইন্ডের যে সময়টা চলে, সিজনটা চলে, সে সিজন পরিবর্তন করে। এই 1 দিন 2 দিন, ঘন্টায় ঘন্টায়, মাসে মাসে, এই মসজিদে যাচ্ছে, টুপি মাথায় দিচ্ছে, রোজা রাখতেছে, 2 দিন পর সব কিছু ফালাই দিয়ে ধর উঠছে, যাই কদিন গাঁজা খেয়ে আসি, কদিন আড্ডা মারে আসি। আছে আমাদের সমাজে, দেখি এই লোকগুলো ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। সর্বশেষ আপনাদের ধৈর্য সত্যির পরীক্ষা নিলাম, পাশ করে গেছেন, ধন্যবাদ আপনাদের। হ্যানিম্যান সঙ্গ,
এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা দিনরাত পরিশ্রম করে অনুষ্ঠানকে সর্বসুন্দর করেছেন তাকে অশেষ ধন্যবাদ। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তাদের কাছে আবেদন থাকবে প্রতি বছর হ্যানিম্যানকে কেন্দ্র করে এরকম আয়োজন করুক। আপনারা উপস্থিত থেকে যারা অনুষ্ঠানকে প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।